সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় ষষ্ঠ অধ্যায় জাবেদা। এখানে সৃজনশীল নাম্বার 3 আমরা অঙ্কটা একটু পড়ে নেব। অঙ্কতে কি বলেছে? খান কম্পিউটার 2025 সালের জুলাই মাসে কিছু লেনদেন দেওয়া আছে। জুলাই 5 মাহি কম্পিউটার হতে প্রতিটি 36,000 টাকা দরে 8টি কম্পিউটার ক্রয়। কারবারি বাটা 6%, চালান নং 509, বহন খরচ 1500। এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। জুলাই 15 রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা দরে 6টি কম্পিউটার ক্রয়। চালান নং 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। এটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। 20 তারিখ বলছে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। ডেবিট নোট নাম্বার দেওয়া আছে 01। তো আমাদের ক নাম্বার কোশ্চেন কি বলেছে? ক নাম্বার বলেছে জুলাই মাসে খান কম্পিউটারে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। আমি ক নাম্বার জন্য একটা ঘর কেটে রেখেছি। ক নাম্বার জুলাই মাসের খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। তো আমরা লিখব 2025 জুলাই 5 তারিখ। এখানে বলেছে বহন খরচ 1500 টাকা। এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। বহন খরচ 1500 টাকা। এরপরে জুলাই 15 তারিখ রাজু কম্পিউটার থেকে এখানে বলছে যে প্যাকিং খরচ 15 তারিখে, এইটা ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। প্যাকিং কত টাকা দেওয়া আছে? 500 টাকা। যোগ করো কত হবে? তাহলে 2000 টাকা। এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। ওকে। এখানে খ নাম্বার বলেছে জুলাই মাসের তথ্য অবলম্বনে ডেবিট নোট প্রস্তুত করো। আমি একটা ডেবিট নোটের নমুনা ছক তৈরি করেছি। এখানে খ নাম্বার জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট প্রস্তুত করা হলো। এখন দেখো এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডেবিট নোট এর বক্স। প্রথমে আমরা কি করবো? এটা এইভাবে 4 কোণা করে একটা ঘর টেনে নেব। উপরে এখানে প্রতিষ্ঠানের নাম হবে, কারণ এখানে দেওয়া আছে খান কম্পিউটার। উপরে লিখবো খান কম্পিউটার। নিচে কোনো ঠিকানা দেওয়া নাই। যদি ঠিকানা থাকতো আমরা এখানে লিখতাম ঠিকানা। তার নিচে লিখবো হলো একটা বক্স করে ডেবিট নোট। এরপরে এই পাশে হবে ডেবিট নোট নাম্বার। আমাদের কোশ্চেনে দেওয়া আছে ডেবিট নোট নং হচ্ছে 01। আমরা লিখবো এখানে 01। আর তারিখ বলেছে, তারিখ হলো 20 জুলাই 2025। আমরা লিখবো 20 জুলাই 07 2025। এরপরে হচ্ছে এখানে প্রাপকের নাম। এখানে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। কম্পিউটার নষ্ট থাকার কারণে 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দিলাম। তো প্রাপককে রাজু কম্পিউটার। আমরা লিখবো রাজু কম্পিউটার। দেখো এখানে রাজু কম্পিউটার ঠিকানা দেওয়া আছে কিনা লিখবো। আমাদের এখানে রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয় এবং তাকে 3টি কম্পিউটার ফেরত। কোনো ঠিকানা দেওয়ার নাই, তাহলে আমরা ডট ডট দিয়ে রাখবো। এরপরে আছে সূত্র। দেখো একটু সূত্রটা কি? সূত্র হচ্ছে আমি এটা 15 তারিখে রাজু কম্পিউটার থেকে কিনেছিলাম, সেটা এখন আমি ফেরত দিচ্ছি 3টি কম্পিউটার। তো এটা সূত্র হচ্ছে ক্রয়। প্রথম হচ্ছে এটা হলো ক্রয়, এবং আমার এই ক্রয়ের চালান নম্বর দেওয়া ছিল 311। চালান নম্বর 311। এরপরে এটা তারিখ দেওয়া আছে 15 জুলাই। তাহলে লিখব 15/7/2025। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এইখানে লেখা আছে কি যে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। তো কম্পিউটার নষ্ট থাকার কারণে আমি 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দিলাম। তোমাকে দেখতে হবে আমি রাজু কম্পিউটার থেকে কত টাকা কিনছিলাম। এখানে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয় করা হয়েছিল, সেখান থেকে 3টি কম্পিউটার ফেরত দেওয়া হচ্ছে। তো আমরা লিখব ক্রমিক নং 1, প্রতিটি কম্পিউটার 40,000 টাকা ধরে
3টি কম্পিউটার নষ্ট থাকায় ফেরত দেওয়া হলো। এবং এই হচ্ছে মালের বিবরণ ও ফেরতের কারণ। কত টাকা তাহলে? প্রতিটি কম্পিউটার আমি কিনেছিলাম 40,000 টাকা ধরে, 3টি কম্পিউটার ফেরত দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এখানে 40,000 ইন্টু 3 কত হয় তাহলে? 1,20,000 টাকা। ওকে, এখন আমি যখন এই কম্পিউটার কিনেছিলাম তখন কারবারি বাট্টা ছিল 5%। এখন আমি যখন ফেরত দেবো তখনও আমাকে 5% বাট্টাই ফেরত দিতে হবে। তো আমি লিখব বাদ কারবারি বাট্টা, আমরা লিখবো এখানে 1,20,000 ইন্টু 5%, কত টাকা হবে তাহলে? 6,000 টাকা। আমরা এই 1,20,000 থেকে 6,000 বাদ দিব, কত হয়? 1,14,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট টাকার পরিমাণ। এরপর আমরা এভাবে ঘর টেনে দেব। এখন এইখানে লিখবো টাকা, লিখবো কথায় 1,14,000 টাকা মাত্র। যত টাকা অ্যামাউন্ট হোক না কেন শেষে লিখতে হবে কি? মাত্র। কি লিখলাম? টাকা কথায় 1,14,000 টাকা মাত্র। এরপরে বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এখানে লিখতে হবে ভুল ত্রুটি সংশোধন যোগ্য। এ হচ্ছে আমাদের বিশেষ দ্রষ্টব্য। শেষে এই পাশে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। এই হচ্ছে আমাদের ডেবিট নোট। মাথায় রাখবে, ডেবিট নোটটা করার জন্য আমাকে প্রথমে সর্বপ্রথম এরকম একটা বক্স করে নিতে হবে এবং এই বক্সের ভিতরে এই পাশে ডেবিট নোট নাম্বার, এই পাশে তারিখ, মাঝখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং ডেবিট নোট, প্রাপকের নাম, তারপর ঠিকানা, সূত্র। এখানে ঘর হবে ক্রমিক নং, মালের বিবরণ ও ফেরতের কারণ। এই পাশে টাকার ঘর। আমরা যদি এইভাবে ডেবিট নোট তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমরা 4-এর মধ্যে 4 নাম্বার পাবো। গ নাম্বার কি বলেছে? উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা একটা ক্রয় জাবেদা ঘর টানলাম। গ নাম্বার ক্রয় জাবেদা, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, 4 নম্বর সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। মনে রাখবে এই অধ্যায়ের এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা প্রতি বছরই আসে, এটা মাথায় রাখবে। যেহেতু অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। এবং এটা দেখো, আমরা ক্রয় জাবেদা করবো এখন। এইখানে 2025 জুলাই 5 কি বলছে এখানে? মাহি কম্পিউটার থেকে প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয়। আমরা কেন হিসাব খাতে লিখবো কি? মাহি কম্পিউটার। এখানে শর্ত দেওয়া আছে? নেই, শর্ত নেই। আমাদের 4 নম্বর দেওয়া আছে, শর্ত নেই, টানতে রাখবো। 4 নম্বর হচ্ছে 509। আমাদের সূত্র টিক চিহ্ন দেব, টাকা লিখবো গণনা কার্য করে। এরপরে জুলাই 15 কি বলছে এখানে? রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয়। দেখো রাজু কম্পিউটার, রাজু কম্পিউটার হিসাব। এখানে শর্ত দেওয়া নেই। 4 নম্বর 311 সূত্র টিক চিহ্ন দিয়ে রাখবো। এখন আমরা এটা গণনা কার্য করব। খেয়াল করো, দেখো 1 নম্বর
মাহি কম্পিউটার, এখানে বলছে প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয়। তাহলে কি কম্পিউটার ক্রয় 36,000 গুণন 8 কত টাকা আসে? 2,88,000 টাকা। এখান থেকে বাদ যাবে 6% বাট্টা, লিখবো মাইনাস কারবারি বাট্টা 6%, তাহলে 2,88,000 গুণন 6% কত হয় দেখো, 17,280 টাকা। বিয়োগ করব 2,70,720 টাকা। বিয়োগ করলাম। এখন কি লেখা আছে এখানে? বহন খরচ 1500 টাকা। আমরা লিখবো যোগ বহন খরচ, বহন খরচ 1,500 যোগ করো, কত আসে তাহলে? 2,72,220 টাকা। আমরা লিখবো এখানে 2,72,220, এখানে লিখবো 2,72,220 টাকা। ওকে, এরপরে রাজু কম্পিউটার 2 নম্বর, কি বলছে এখানে? প্রতিটি কম্পিউটার 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয়। লিখবো কম্পিউটার ক্রয় 40,000 গুণন 6 কত আসবে? 2,40,000 টাকা। এখন এখান থেকে বাদ যাবে হচ্ছে কারবারি বাট্টা মাইনাস কারবারি বাট্টা 5%, তাহলে 2,40,000 গুণন 5% কত আসবে? 12,000 টাকা। বিয়োগ করো, 2,40,000 থেকে 12 বাদ দিলে 2,28,000 টাকা আসবে। এর উপরে বলছে প্যাকিং খরচ, আমরা প্যাকিং খরচটা যোগ করব, দেখব যোগ প্যাকিং খরচ কত টাকা আছে? 500 টাকা। কত আছে তাহলে? 2,28,500। ওকে, আমরা এই টাকাটা এখানে লিখবো 2,28,500 টাকা। আমরা এখন যোগ করব, এখানে 2,72,220 যোগ হচ্ছে 2,28,500, 2,28,500 কত আসে? 5,720 টাকা। এই হচ্ছে আমাদের মোট টাকার পরিমাণ। দেখো 4 নম্বর সৃজনশীল, এই অধ্যায়ের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক 4 নম্বর সৃজনশীলটা মনে রাখবে। এই অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বরটা বেশি পরীক্ষায় আসে। তো 4 নম্বরে কি বলেছে আমরা একটু অঙ্কটা করে নেই। অঙ্কে বলেছে যে মেসার্স আলফা রেয়ার্স 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সম্পদ দেনা ছিল নিম্নরূপ: নগদ হিসাব, নগদান হিসাব 40,000 টাকা, আর্যপত্র 1,00,000 টাকা, বিনিয়োগ 50,000 টাকা, প্রদেয় হিসাব 10,000 টাকা এবং মূলধন 1,80,000 টাকা। এবং বলছে 31 ডিসেম্বর 2025 সালে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। এখানে দেখো 1 নম্বর বলছে মোট বেতন প্রদান করা হয়েছে 1,20,000, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা বকেয়া আছে। এই যে অগ্রিম বকেয়া এগুলো হলো সমন্বয়। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ, এই যে প্রাপ্য বলছে এটা সমন্বয় 5,000 টাকা। আসবাবপত্রের উপরে 10,000 টাকা অবধি ধার্য করা হয়, এটাও সমন্বয়। ক নাম্বার কোশ্চেন কি বলছে? উপরে তথ্য হতে প্রারম্ভিক জাবেদা তৈরি করো। আমরা এখানে একটা প্রারম্ভিক জাবেদা ঘর টানলাম। মনে রাখবা প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা এগুলো সব একই রকম ঘর। তারিখ, বিবরণ, প্রতিদান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রারম্ভিক জাবেদা হবে অবশ্যই প্রারম্ভিক লেনদেন দিয়ে। আমাদের এখানে 31 ডিসেম্বর 2025 সালে যে লেনদেনগুলো দেওয়া ছিল লিখবো 2025 ডিসেম্বর 31। তো ডিসেম্বর 31, 2025 সালের প্রারম্ভিক
লেনদেনগুলো। এখানে দেখো কি লেখা আছে, নগদান হিসাব 40,000 টাকা লিখবো, নগদান হিসাব ডেবিট। এরপর লেখা আছে আসবাবপত্র 1,00,000 টাকা এবং আসবাবপত্র হিসাব ডেবিট। এবার লেখা আছে বিনিয়োগ 50,000 টাকা লিখবো, বিনিয়োগ হিসাব ডেবিট। এরপর লেখা আছে প্রদেয় হিসাব লিখবো, প্রদেয় হিসাব ক্রেডিট। কেন বলতো? কারণ হচ্ছে এই নগদ সম্পদ ডেবিট, আসবাবপত্র সম্পদ ডেবিট, বিনিয়োগ এলা সম্পদ ডেবিট, এই প্রদেয় হচ্ছে দায়, প্রদেয় হিসাব ক্রেডিট। এবার লেখা আছে মূলধন 1,80,000 টাকা, এখানে মূলধন হিসাব ক্রেডিট। এখন দেখো টাকা, দেখো নগদে কত আছে 40,000 টাকা ডেবিট, আসবাবপত্র 1,00,000 টাকা। এরপরে দেওয়া আছে বিনিয়োগ 50,000 টাকা। এরপর কি লেখা আছে প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এরপর লেখা আছে মূলধন 1,80,000 টাকা। এখন দেখো আমাদের এই ডেবিট এবং ক্রেডিটের যোগফল ঠিক আছে কিনা। ক্রেডিটে 1,80,000 আর 10,000, 1,90,000 টাকা। এখানে কত আছে 40,000 আর 1,00,000, 1,40,000 আর 50, 1,90,000। এর মানে ডেবিট এবং ক্রেডিটের টাকা সবসময় সমান থাকবে। আমরা এখন ব্যাখ্যা লিখব, যেহেতু বছরের শুরুতে এটা প্রারম্ভিক ব্যালেন্স ছিল, লিখব নগদ, এরপরে কি আছে আসবাবপত্র এবং মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই হচ্ছে আমাদের প্রারম্ভিক জাবেদা। ওকে, দেখো খ নম্বরে কি বলেছে, বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় দেওয়া দেখাও। আমাদের এখানে 4টা সমন্বয় দেওয়া আছে। একটা হচ্ছে অগ্রিম, বকেয়া, প্রাপ্যসুদ, অবচয়। এই 4টা হচ্ছে আমাদের সমন্বয়। মনে রাখবে সমন্বয় জাবেদা ঘর এস এম ঘর হবে, সমন্বয় জাবেদা লিখলাম, তারিখ বিবরণ টাকা টাকা লিখবো। এখানে তারিখ একটাই 31 ডিসেম্বর। আমরা এইখানে ক্রমিক নাম্বার লিখবো 1। কি বলছে এখানে, বেতন প্রদান করা হয়েছে 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম ছিল। অগ্রিম বেতনের সমন্বয় জাবেদা কি হবে, জাবেদা হচ্ছে অগ্রিম বেতন হিসাব ডেবিট আর হবে বেতন হিসাব ক্রেডিট। কেন বলতো, কারণ অগ্রিম বেতনটা হচ্ছে বেতন থেকে মাইনাস হবে, আর বেতন যেহেতু ডেবিট এন্ট্রি, এটাকে মাইনাস করতে হলে অবশ্যই ক্রেডিট করতে হবে। মাথায় রাখবে এভাবে, খুব সহজভাবে বুঝবে। অগ্রিম বেতন ডেবিট আর বেতন হিসাব কি হবে ক্রেডিট। কত টাকা 20,000 টাকা, কারণ এই 20,000 টাকা বেতন থেকে মাইনাস হবে। আমরা ব্যাখ্যা কি লিখবো, ব্যাখ্যা হচ্ছে অগ্রিম বেতন বেতনের সাথে সমন্বয় করা হলো। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা, অগ্রিম বেতন বেতনের সাথে সমন্বয় করা হলো। 2 নাম্বার কি লেখা আছে, ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা বকেয়া আছে। এই বকেয়া ভাড়াটা ভাড়ার সাথে যোগ হবে। আর বকেয়া মনে রাখবে এটা দায়, সবসময় ক্রেডিট। অগ্রিম যেমন সম্পদ ডেবিট আর বকেয়া হচ্ছে দায় ক্রেডিট। তাহলে লিখবো ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। কত টাকা আছে 10,000 টাকা, আমরা লিখবো 10,000 টাকা। এখন দেখো এটার ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা হবে হচ্ছে বকেয়া ভাড়া ভাড়ার সাথে সমন্বয় করা হলো।
এই হচ্ছে এটার ব্যাখ্যা। ওকে, 3 নম্বর দেখো কি লেখা আছে। 3 নম্বর বলছে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। এটা প্রাপ্য সুদ, মনে রাখবা সুদ যখন প্রাপ্য হয় এটা হলো চলতি সম্পদ, আর বিনিয়োগের সুদ হচ্ছে একটা আয়। তাহলে সম্পদ ডেবিট, তাহলে প্রাপ্য সুদ হিসাব ডেবিট, প্রাপ্য সুদ হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আচ্ছা, ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হবে হচ্ছে বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বয় করা হলো। ব্যাখ্যা হচ্ছে বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বয় করা হলো। কত টাকা আছে? 5,000 টাকা। আমরা লিখবো এখানে 5,000 টাকা। আচ্ছা, লাস্ট 4 নম্বর, আসবাবপত্রের 10,000 টাকা অবচয়। মনে রাখবে আসবাবপত্রের উপরে অবচয় হইলে সেটার অপচয় জাবেদা একটাই, অপচয় জাবেদা খুবই সহজ, অবচয় হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমরা এখানে ব্যাখ্যা লিখবো আসবাবপত্রের অবচয় সমন্বয় করা হলো। কত টাকা আছে? 10,000 টাকা। এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এইভাবে প্রতিটা জাবেদা 1, 2, 3, 4 আমরা এইখানে ভিতরে ক্রমিক নম্বর দিয়ে লিখবো। দেখো গ নম্বর কি বলেছে? গ নম্বর বলেছে সমাপনী দাখিলা প্রদান করো। সমাপনী দাখিলা কি? মনে রাখবে সমাপনী দাখিলা সাধারণত 3টা এন্ট্রি আসে। একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়, আর লাভ বা ক্ষতি। এখানে আমরা দেখব এই লেনদেনগুলোর মধ্যে, এই 4টার মধ্যে আয় কোনটা কোনটা আছে, ব্যয় কোনটা আছে, আর লাভ হলো না ক্ষতি হলো। 1 নম্বর হচ্ছে বেতন, এটা হচ্ছে ব্যয়। তারপর ভাড়া, এটাও ব্যয়। তারপর হচ্ছে বিনিয়োগের প্রাপ্য সুদ, এটা হচ্ছে আয়। তো আমরা লিখবো এখানে আয়টা। আর সমাপনী দাখিলা মাথায় রাখবে, সমাপনী দাখিলার অর্থ হচ্ছে হিসাব বন্ধ করে দেওয়া। আমরা এখানে হিসাবটা বন্ধ করব। প্রথমে 1 নম্বর আসবে কি আমাদের এখানে আছে যেটা প্রাপ্য সুদ। তাহলে বিনিয়োগের সুদটা বিশদ আয় বিবরণী কোথায় যাবে? মনে রাখবে বিনিয়োগের সুদ আয়, এটা বিশদ আয় বিবরণীর ক্রেডিট পাশে যাবে। এর মানে হচ্ছে এই হিসাবটা ক্রেডিট দিকে আসবে। তো আমরা কি লিখবো এখানে? বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। আমি বলছি সমাপনী মানে হচ্ছে হিসাব বন্ধ করে দেওয়া, আর বিনিয়োগের সুদটা আয় বিবরণী ক্রেডিট পাশে বসবে। এই জন্য বিনিয়োগের সুদ লিখতে হবে ডেবিট, উল্টা লিখতে হবে। কত টাকা আছে? 5,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখব বিনিয়োগের সুদ আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে হিসাব বন্ধ করা হলো। এই হচ্ছে আমাদের প্রথম জাবেদা। এখন দেখো নেক্সট সেকেন্ডে কি আসবে? ব্যয় হিসাব আসবে। আমরা এখানে দেখবো ব্যয় কি কি দেওয়া আছে। বেতন, ভাড়া আর অবচয়, 3টা ব্যয় দেওয়া আছে। আর ব্যয়গুলো কোথায় বসে? মনে রাখবে ব্যয়গুলো সবসময় বসে হচ্ছে বিশদ আয় বিবরণী অথবা আয় বিবরণীর ডেবিট দিকে বসে। আমরা লিখবো আয় বিবরণী হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব কি হবে? ডেবিট। তাহলে ক্রেডিট কি কি আসবে? বেতন। লিখবো এখানে বেতন হিসাব ক্রেডিট। কত টাকা হবে? এখানে দেখো বেতন দেওয়া ছিল 1,20,000 টাকা, আর যার মধ্যে 20,000 টাকা অগ্রিম। মনে রাখবে অগ্রিম সবসময় বিয়োগ হবে। তাহলে 1,20,000 থেকে 20,000 বাদ দিলে 1 লক্ষ টাকা ক্রেডিটে বসবে। 1 লক্ষ টাকা বেতন। 2 নম্বর দেওয়া আছে ভাড়া প্রদান করা হয়েছে 50,000, যার মধ্যে 10,000 বকেয়া আছে। মনে রাখবা বকেয়াটা হবে যোগ। তাহলে ভাড়া হিসাব
ক্রেডিট কত টাকা হবে? 50,000 যোগ 10,000 মানে 60,000 টাকা। এরপরে 3 নম্বর বলছে কি আসবাবপত্রের অপচয়, মানে 4 নম্বর যেটা দেওয়া আছে, এই অপচয়টা আসবে, লিখবো অপচয় হিসাব ক্রেডিট কত টাকা হবে? 10,000 টাকা। এখন দেখো 10,000, 60,000, 70, 1 লাখ, 1,70,000 টাকা আয় বিবরণী ডেবিট দিকে বসবে। এখানে লিখবো 1,70,000 টাকা, অর্থাৎ এই তিনটার যোগফল হচ্ছে আয় বিবরণী ডেবিট। আমরা ব্যাখ্যা কি লিখবো? ব্যাখ্যা লিখবো যে বেতন, ভাড়া, অপচয় আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে হিসাব বন্ধ করা হলো। এখন দেখো আমার লাভ হলো না ক্ষতি হলো, খেয়াল করে একটু। এখানে আমার আয় বিবরণী ক্রেডিট যার আছে 5,000 টাকা, আর আয় বিবরণী ডেবিট আছে 1,70,000 টাকা। তার মানে আমার আয় আছে 5,000 আর ব্যয় হচ্ছে 1,70,000। তাহলে অবশ্যই ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো? এই 5,000 থেকে 1,70,000 বাদ দিলে মাইনাস 1,65,000, এর মানে 1,65,000 টাকা ক্ষতি। এখন বলো ক্ষতিটা আমরা কোথায় বসাই? ক্ষতিটা বসাই হচ্ছে সবসময় আমরা মূলধন থেকে মাইনাস করে। মনে রাখবে লাভ হলে মূলধন বাড়ে আর ক্ষতি হলে মূলধন কমে। তো মূলধন একটা ক্রেডিট এন্ট্রি, মূলধন যদি কমে যায়, কারণ আমার এখানে ক্ষতি হয়েছে, মূলধন কমা অর্থ হলো মূলধনকে ডেবিট করতে হবে। আমরা এখন কি লিখবো? মূলধন হিসাব ডেবিট। আর আয় বিবরণী হিসাব ক্রেডিট। এখানে নিট লাভ বা ক্ষতি লেখার কোনো দরকার নেই, আয় বিবরণী লিখবো। কত টাকা? 1,65,000 টাকা। এর মানে আমার 1,65,000 টাকা মূলধন থেকে মাইনাস হয়ে যাবে, এটা একটা ক্ষতি। আমরা ব্যাখ্যা লিখবো নিট ক্ষতি মূলধনের স্থানান্তরের মাধ্যমে হিসাব বন্ধ করা হলো। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। এটা হচ্ছে আমাদের সমাপনী জাবেদা। মনে রাখবে এই জাবেদা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জাবেদা। প্রথমে ছিল প্রারম্ভিক, এরপরে সমন্বয়, এরপরে সমাপনী। খুব ভালোভাবে খেয়াল করলে দেখবে এই অঙ্কটা খুবই সহজ এবং খুবই ছোট একটা অঙ্ক। তো তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। আমার এই অধ্যায়ের সবগুলো অঙ্ক এই জাবেদার প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই সবগুলো অঙ্কগুলো দেখে নেবে। থ্যাংক ইউ।